CE403 Socio-economic aspects of development projects. এই ক্লাসটা আমরা তিনজনে নিব, আমি তার মধ্যে একজন। যেভাবে ক্লাসের শিডিউলটা ঠিক করা আছে সেটা হলো এই ক্লাসটা সপ্তাহে 3 দিন দেয়া আছে। রোববার দিন 10টায়, মঙ্গলবার সকাল 8টায় এবং বুধবার সকাল 8টায়। আন্ডার দিস কারেন্ট সার্কামস্ট্যান্সেস, যেহেতু আমাদের ইন পার্সন ক্লাসগুলো ঠিকভাবে নেওয়া যাবে কিনা আমরা বুঝতে পারছি না, আমরা একটু রিওরিয়েন্টেশন করেছি। আমরা যে 3 জন ক্লাস নিব, আমরা যে যখন ক্লাস নিব তখন 3 সেকশনের ক্লাস একসঙ্গে হবে, যার ফলে রোববার সকাল 10টার যে ক্লাসটা সেটা আমি নিব এবং বাকি দুটা ক্লাস তোমাদের বাকি যে দুজন স্যার আছেন ওনারা জানিয়ে দিবেন কে কোনটা নেবেন। যখন অনলাইন ক্লাস হবে আজকের মতো অনলাইনে আমরা একসঙ্গে আসব, আর যদি ইন পার্সন ক্লাস হয় ক্লাসরুমে যার ক্লাসই হোক, ইন পার্সন যখন ক্লাস হবে আমাদের একটা যে কমন লেকচার রুম আছে 306, সেই রুমে একসঙ্গে ক্লাস হবে যেই স্যারেরই ক্লাস থাকুক। So this is the changed or modified setup to handle the current situation, এবং এভাবে আমরা কন্টিনিউ করব। তোমাদের সঙ্গে তো আমার আগে ক্লাস ছিল CE203 ইঞ্জিনিয়ারিং জিওলজি এবং জিওমরফোলজি পার্টটা আমি নিয়েছিলাম। আনফরচুনেটলি তখনও আমার মনে হয় যে we had to go for online classes. That was the pandemic time, এবং possibly we ended up having online classes throughout the whole term, যদি আমার memory ঠিক থেকে থাকে। So unfortunately this is also another time যখন আমরা class নিচ্ছি, but we are having it online as well. Nonetheless, we have to carry on. আমাদের যে কোর্সটা, দাঁড়াও আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, রাইট? This is the first handout slide. আমি একটু তোমাদেরকে কোর্সটা সম্বন্ধে বলি, কারণ we are students of engineering এবং আমরা ইউজুয়ালি ইঞ্জিনিয়ারিং যেসব কোর্স আছে এগুলো আমরা পড়ি সিভিল ইঞ্জিনিয়ারিং এ, which are hardcore technology based. বাট এই কোর্সের যে টাইটেল সেখান থেকে তোমরা বুঝতে পারছো যে this course deals with socio-economic aspects. That means this is the course where we deal with social and economic aspects of what? Of development projects. আমি একটু preamble draw করি, কারণ without talking about the preamble or why this course is important, I think most of the students will be lost and will lose interest on the course. But আমি সেই জায়গাটা আমার ফার্স্ট লেকচারের টাইমে ডেডিকেট করতে চাই। Why this course is important? After graduating from this university, which is expectedly after this term for all of you, you will be engaged in professional life. এবং not only civil engineering, all the branches of engineering, we are there to help the society within our capabilities. আমরা প্রত্যেকে একটা ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে knowledge gather করি, we get license to practice as engineer and we do practice. Among this whole group of engineerings, আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা
বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টে এনগেজড থাকি। বাংলাদেশে রিসেন্টলি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড প্রজেক্ট ওপেনিং হচ্ছে বা অপারেশনে আসছে মানে ওগুলোর ইউজ শুরু করছে বা করেছে মানুষ। There are a number of projects in this line that you can see even staying at Dhaka. Apart from Dhaka, there are also a number of projects which are coming into operation in the recent past or will be there in the near future. আমরা সবাই হয়তো যখন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের কথা বলি তখন সবচেয়ে বড় যে ইনফ্রাস্ট্রাকচার লাইক পদ্মা ব্রিজ বা যমুনা ব্রিজ এগুলোর কথাই আমরা হয়তো বেশি বলি বা বেশিবার উচ্চারিত হয়। এগুলো ছাড়াও there are a number of projects where civil engineers or civil engineering has lot to contribute and truly they contributed. Of those, one of the very recent projects that we see functional or coming functional is metro rail project, which is a very new type of project, which is very different from the bridge projects that we had been observing coming into operation, talking about the infrastructures. Talking about infrastructure, Hatirchil is also an infrastructure. আমরা সেটাকে ব্রিজ বা মেট্রো রেলের মতো করে আমরা না বুঝলেও এটাও একটা ইনফ্রাস্ট্রাকচার। There are some infrastructures which we possibly don't know or which are not so visible. এরকম ইনভিজিবল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আছে সারফেস ওয়াটার ইন্টিগ্রেশন প্রজেক্ট। ঢাকা শহর 80 or 80+% dependent on groundwater. So তোমরা সবাই এই ইস্যুস গুলো জানো। আমি CE403 পড়ানোর সময় জিওমর্ফোলজি পড়ানোর সময় আমি এই কথাগুলো বলেছিলাম যে আরবান এরিয়াতে আমরা যদি গ্রাউন্ড ওয়াটার এক্সেসিভলি ইউজ করি তাহলে গ্রাউন্ড ওয়াটার লেভেল গোজ ডাউন অ্যান্ড হোয়াট আর দ্য ancillary negativities, এটা আমি তখন বলেছিলাম। So as a whole, we know that from classical theory, use of groundwater may not be very good or well prescribed. Keeping that in mind, Dhaka Wasa, which is abbreviated as DWASA tried to integrate surface water source with this groundwater system of Dhaka. As outcome of this endeavor, পদ্মা নদী থেকে পাইপ দিয়ে পানি ঢাকা শহরে এনে ইউজ করা হবে। এটাই হলো ইন্টিগ্রেশন অফ সারফেস ওয়াটার ফর ঢাকা সিটি। এই সারফেস ওয়াটার যে আসছে এটা পাইপ দিয়ে আসছে এবং অফকোর্স এই পাইপ মাটির নিচে আছে। সো পিপল লিভিং ইন ঢাকা, উই hardly know there are such efforts. We see or not, the effort is there. এখানে এই পানি যখন পদ্মা থেকে তোলা হয় ইনটেক স্ট্রাকচারের মাধ্যমে তখন এটাকে ট্রিট করতে হয় এবং ট্রিট করার পর এটা সাপ্লাই দেওয়া হয়। সো এই পানি সাপ্লাইয়ের পাশাপাশি ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আছে। ঢাকা শহরে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সায়দাবাদে। সো ইউ সি দেয়ার আর ডিফারেন্ট development projects. Talking about projects which we the citizens of Dhaka are very much familiar with is Dhaka Mawa Highway, যে হাইওয়ে ঢাকা শহর পদ্মা ব্রিজের সঙ্গে কানেক্ট করে এবং this expressway goes beyond Podda river or Podda bridge from Dhaka side, it goes to the south of Bangladesh. তাহলে এই যে আমরা ডিফারেন্ট টাইপ অফ or types of ইনফ্রাস্ট্রাকচার বলছি, আরেকটা ইনফ্রাস্ট্রাকচার না বললেই না, সেটা হলো সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা ঢাকা শহরে ট্র্যাডিশনালি ছিল। ঢাকা শহরে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ছিল পাগলায়, অত্যন্ত পুরাতন
এবং সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে আরবান এরিয়ার সুয়েজ নিতে হলে ইউ আন্ডারস্ট্যান্ড উই নিড pipe system to convey this sewage from our residences or the point of generation to the sewage treatment plant. এখানে একটা নেটওয়ার্ক দরকার পাইপের, বাট এই সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টটা অনেক পুরনো ছিল এবং ঢাকা শহরের অল্প কিছু জায়গার সঙ্গে এটা কানেক্টেড ছিল। এই কানেকশন গুলো অত্যন্ত পুরানো হওয়া, এটা ঠিকমতো মেনটেন না করায় ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার মোস্টলি এখানে যেত না। এখানে পাইপের যে অবশিষ্ট অংশ যা অবশিষ্ট ছিল সেটার মধ্যে দিয়ে বৃষ্টির পানি ওখানে যেত। সো বেসিক্যালি দিস সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট STP did not function properly or serve the purpose for which it was constructed. But Dhaka city grew and we around 20 million people are living in Dhaka city, and you can imagine the waste generated from this city. তাহলে এই আরবান এরিয়া, এত বড় আরবান এরিয়া এবং যেটা আরো গ্রো করছে, শহরের ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি বা সুয়েজ ট্রিটমেন্ট ফ্যাসিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিপিং দ্যাট ইন মাইন্ড, there is a sewage treatment facility very recently coming into operation, যেটা হচ্ছে দাসের কান্দি। এবং টু বি প্রেসাইজ, দাসের কান্দি ইজ in the east side of Dhaka city. আরো যদি পরিষ্কার করে বলি, আমরা যে হাতির ঝিল যে প্রজেক্ট করেছি, হাতির ঝিল প্রজেক্টে যে পানি আমরা দেখি, দিস ওয়াটার ইজ সাপোজ টু বি রেইন ফেড অর স্টর্ম ওয়াটার। কিন্তু এই হাতির ঝিলের নিচ দিয়েই ঢাকা শহরের আশেপাশের, হাতির ঝিলের আশেপাশে যে জায়গাগুলো আছে সেখান থেকে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার এসে পাইপ দিয়ে এই হাতির ঝিলের নিচ দিয়েই আরো পূর্ব দিকে গেছে এবং প্রগতি সরণি পার হয়ে আফতাবনগর হাউজিং এর নিচ দিয়ে যে আরো পূর্ব দিকে দাসের কান্দি পর্যন্ত পৌঁছে দেওয়া আছে। কিন্তু যেই জিনিসটা মিসিং ছিল সেটা হচ্ছে দাসের কান্দি সুয়েজ ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস অর প্ল্যানটা ছিল না, যেটা রিসেন্টলি ওপেন হয়েছে। সো এই যে ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখি আর না দেখি, আমরা বুঝি আর নাই বুঝি, এগুলো আমাদের জন্য দরকার। এবং সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ইউ উইল অল কাম টু অ্যাপ্রিসিয়েট দিস স্ট্রাকচার্স which are very much needed for a country, for a city or for civilization, not only to develop but also to sustain. এই প্রজেক্টগুলো যে হয় সেগুলো কেন হয়? কারণ এগুলোর ইদার সোশ্যাল অর ইকোনমিক বেনিফিট আছে। এই প্রজেক্টগুলো হওয়ার আগে ফিজিবিলিটি স্টাডি করা হয় এবং ফিজিবিলিটি স্টাডিতে দেখা হয় যে এই প্রজেক্টগুলো ফিজিবল কিনা, অর্থাৎ ভায়াবল কিনা, অর্থাৎ এটা করলে আমাদের বেনিফিট হবে কিনা। এই ফিজিবিলিটি স্টাডির দুটা পার্ট আছে, একটা হলো ইকোনমিক পার্ট আর একটা হলো টেকনিক্যাল পার্ট। অর্থাৎ এটা ইকোনমিক্যালি ফিজিবল কিনা এবং টেকনিক্যালি ফিজিবল কিনা। ইকোনমিক্যালি ফিজিবল কিনা দেখার জন্য আমাদেরকে দেখতে হয় যে ইকোনমিক্স তোমরা জানো অর্থনীতি, অর্থনৈতিক দিক থেকে এটা লাভজনক কিনা। এটা আমার অর্থনৈতিক দিক থেকে লাভজনক হতে হবে। শুধু অর্থনৈতিক দিক থেকে লাভজনক হচ্ছে এরকম প্রজেক্ট টেকনিক্যালি ফিজিবল নাও হতে পারে বা টেকনিক্যালি ভায়াবল নাও হতে পারে। কিরকম? আমি দেখলাম যে পদ্মা নদীতে একটা ব্রিজ করলে এই ব্রিজটা ইকোনমিক্যালি অত্যন্ত ফিজিবল বা ভায়াবল হবে, অত্যন্ত লাভজনক হবে। কিন্তু আমি পদ্মা নদীতে এই ব্রিজ করতে যে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা দেখলাম যে এইখানে নদীর যে ভাঙন বা নদীর বেডের যে প্রকৃতি, এটা এতই অস্থায়ী, এত ডাইনামিক, এত ঘন ঘন পরিবর্তিত হয়
যে এইখানে দুই সাইডে যে অ্যাপ্রোচ রোড বা অ্যাবেটমেন্ট এগুলো করা, বা তার উপরে যে আমি ব্রিজ বানাবো, সেই ব্রিজের পিয়ার তো ডেফিনেটলি নদীর মাঝখানে যাবে। নাও দ্যাট দ্য bridges are functional, you definitely understand what are the components of the bridge, like piers. যে পিয়ার গুলো ব্রিজের গার্ডার থেকে নিচে নেমে গেছে, পানির নিচে ঢুকে গেছে, এবং ডেফিনেটলি এগুলোর বটম হচ্ছে রিভারের বেডে। এখন আমার রিভারের বেডের যদি প্রকৃতি এরকম হয় যেটা খুব ঘন ঘন পরিবর্তিত হয় এবং ঘন ঘন মাটি সরে যায়, তাহলে কিন্তু even though this bridge will bring tremendous economic benefit, but technically this is not viable. এবং টেকনিক্যালি এটা এত চ্যালেঞ্জিং হবে এবং সেটার চান্সেস অফ ফেলিওর এত হাই হবে, এবং সেই ফেলিওর হলে এত পরিমাণ অর্থ ব্যয় হবে যেটা নেয়ার ক্ষমতা আমাদের নেই। দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। তার মানে ইভেন দো দ্য প্রজেক্ট ইজ ইকোনমিক্যালি ভায়াবল, যেহেতু টেকনিক্যালি এটা পসিবল না, সেই জন্য আমরা হয়তো ওই জায়গায় ওই ব্রিজটা করব না। এই আমি ব্রিজের যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পল কিন্তু প্রতিটা প্রজেক্টের জন্য সত্যি। এবং তোমরা এই সেমিস্টারে, এই টার্মে তোমরা যখন ক্যাপস্টোন প্রজেক্ট করবা, you will be going through these steps of feasibility study. তার মানে আমরা যদি আরেকটু এগিয়ে নেই কথাটা, কথাটা এরকম যে প্রত্যেকটা প্রজেক্টের একটা আর্থ সামাজিক দিক আছে। কি সেই দিকটা? আর্থ সামাজিক মানে হচ্ছে সোশিও ইকোনমিক। কি সেই দিকটা? এই দিকটা আমার যেরকম অর্থনৈতিক দিক থেকে ফিজিবল হতে হবে, সোশ্যাল দিক থেকেও ফিজিবল হতে হবে। আবার আমি যদি ব্রিজ প্রজেক্টে আসি, দেখো আমি এখন অর্থনৈতিক দিকটা, টেকনিক্যাল দিকটা বললাম। আমরা সবাই টেকনিক্যাল সাইডটা নিয়ে অনেক বেশি ডিসকাস করি বা করেছি থ্রু আউট দিস হোল জার্নি অফ ইউর আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ। কিন্তু আমরা সামাজিক দিকটা হয়তো বলার সুযোগ পাইনি বা বলা হয়নি, এবং দিস ইজ দ্য কোর্স ওয়্যার উই আর সাপোজ টু ডিসকাস দ্যাট। দেখো আমরা ব্রিজ প্রজেক্ট করি, ব্রিজ প্রজেক্ট করলে আমরা ব্রিজের অ্যাপ্রোচ রোড আছে, ব্রিজটা ইটসেলফ স্ট্যান্ডস অন দ্য রিভার, বাট দুই পাশে তো অ্যাপ্রোচ রোড করতে হয়, যেটা তোমরা তোমাদের যে ইউনিভার্সিটি স্টাডিজ যখন তোমরা করেছো এই গত 4 বছরে, তোমরা দেখেছো যে ঢাকা মাওয়া হাইওয়ে ডেভেলপ করতে হয়েছে। ঢাকা মাওয়া হাইওয়ের দুই পাশে অনেক মানুষের আবাস বসতি, ধানি জমি, জমি বা তাদের পূর্বপুরুষদের বাড়ি ছিল। তোমরা নিশ্চয়ই দেখেছো যেই জায়গাটায় আমরা ব্রিজের কাছে পৌঁছাই, সেই জায়গাটার আশেপাশে অনেকখানি জায়গা কিন্তু ব্রিজ অথরিটি অধিগ্রহণ করেছে। কারণ এই জায়গাটা অধিগ্রহণ করা প্রয়োজন, কারণ এই ধরনের ব্রিজ প্রজেক্ট উইচ ইজ অফ দ্য সাইজ অফ পদ্মা ব্রিজ, সেখানে যেই পরিমাণ হিউম্যান রিসোর্স, মেশিন এবং মেটেরিয়াল মোবিলাইজ করতে হয়, সেখানে ব্রিজ যতটুকুনি হোক না কেন তার বাইরে অনেক পরিমাণ জায়গা লাগে, যেখানে আমরা এই মেটেরিয়াল রাখবো, এই মানুষ যারা কাজ করবে তারা থাকবে, এবং যা যা মেশিনারিজ লাগবে সেগুলো থাকবে। তাহলে এই জায়গাগুলো আমি আগেই বলেছি, নিশ্চয়ই আগে কারো বসতি ছিল, বা আগে ধানি জমি ছিল, বা চাষাবাদ করতো, বা বসতি ছিল, যেখানে বাড়ি ছিল তারা থাকতো। তার মানে এই যে তাদের বসতি বাড়ি, সেইখান থেকে এই জায়গাগুলো ভূমি অধিগ্রহণ করা হয়েছে। ঠিক আছে, সরকার কিন্তু ভূমি অধিগ্রহণ করেছে, মানে জমি তাদের কাছ থেকে নিয়েছে, কিনে নিয়েছে। এই যে ভূমি অধিগ্রহণ করা, আমি তো প্রজেক্ট করছি ব্রিজ, যে ব্রিজ করলে সারা দেশের মানুষের উপকার হবে। আর আমি যদি ধরে নেই যে শুধু দক্ষিণবঙ্গের মানুষের উপকার হবে, শুধু দক্ষিণবঙ্গ আর ঢাকা শহরের মানুষের উপকার, আমি যদি ধরেও নেই, তাহলে এরা হচ্ছে বেনিফিশিয়ারি। এই বেনিফিশিয়ারি যারা, তাদের সংখ্যা অনেক, এবং তাদের তুলনায় হয়তো এই নদীর দুই পাশে দুই কূলে যারা ছিল তাদের সংখ্যা অনেক কম হতে পারে। এই সংখ্যা অনেক কম, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই কম সংখ্যক মানুষ কিন্তু তাদের যে বসতি, তাদের যে থাকার জায়গা, সেগুলো তারা হারিয়েছে বিকজ অফ দিস ব্রিজ।
তাহলে এই ব্রিজ যদি সে 4 কোটি মানুষের বা 5 কোটি মানুষের উপকারে এসে থাকে, এটা কিন্তু কিছু মানুষের ক্ষতির কারণ। তাহলে এরকম একটা ব্রিজ যেটাকে আমরা সবাই মনে করি বা আমরা জানি যেটা আসলেই একটা মাইলস্টোন, এমন একটা স্ট্রাকচারও কিন্তু অনেক মানুষের সামাজিক বা আর্থিক ক্ষতির কারণ হয়। তাহলে দেখো, অন ওয়ান সাইড দেয়ার ইজ ডেভেলপমেন্ট, অন দ্য আদার সাইড দেয়ার আর ইস্যুস, যেখানে এখানে এমন মানুষ আছে যাদের এটা ক্ষতিও হয়। তাহলে উই মাস্ট ব্রিং দোজ পিপল অলসো ইন ডিসকাশন। যমুনা ব্রিজ যখন করা হয়েছে, যমুনা ব্রিজ হ্যাপেন্স টু বি ওয়ান অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার অর ওয়ান অফ দ্য ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেখানে আমরা এই সোশিও ইকোনমিক সাইডে আমাদের যত খারাপ এক্সপিরিয়েন্স ছিল, সেই খারাপ এক্সপিরিয়েন্স গুলো কাজে লাগিয়ে এখানে যেন মানুষের যারা এরকম ক্ষতিগ্রস্ত হবে ব্রিজ প্রজেক্টে, যেন তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যেন সামগ্রিক ব্যবস্থা করা হয়। সব দিক থেকে যমুনা ব্রিজ ওয়াজ ওয়ান অফ দ্য মাইলস্টোনস ইন বাংলাদেশ। দেয়ার আর প্রজেক্টস যেখান থেকে অত্যন্ত খারাপ এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি, বা যেখানে হয়তো আমরা উই ফোকাস more on the infrastructure without paying much attention to the socio-economics of the sufferers। এরকম একটা প্রজেক্ট হচ্ছে কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তোমরা দেখেছো যে কাপ্তাইতে জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা আমরা বাংলায় বলি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইংলিশে, সেখানে তোমরা দেখেছো পাহাড়ি নদী, পাহাড়ি নদীর মধ্যে আমরা প্রতিবন্ধকতা দিয়ে আমরা পানিটাকে আটকাই ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। যখন আমরা পানিটাকে আটকাই একটা ব্যারিয়ার দিয়ে, তখন ডেফিনেটলি এর উজানের দিক, আপস্ট্রিমের দিক, অর্থাৎ যে দিক থেকে পানিটা আসে সেটা হলো আপস্ট্রিমের দিক, সেই দিকে পানির উচ্চতা অবশ্যই বাড়ে। তাহলে এইখানে তো পাহাড়ি এলাকা, এখানে যদি আমি পানি আটকাই এবং তার ফলে নদীর দুই পারে পানির উচ্চতা বেড়ে যায়, তাহলে এই পাহাড়ি এলাকায় নদীর দুই পারে তো মানুষ বসবাস করে বা করতো, তখন তাদের আবাস সেখান থেকে অবশ্যই সরাতে হয়, কারণ সেই জায়গাগুলো পানির নিচে চলে যাবে। এই জিনিসটা তখন সঠিকভাবে অ্যাড্রেস করা হয়, যার ফলে ইভেন দো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার এই এনার্জি গ্রিডে সাপ্লাই হয়েছে, মানুষ বেনিফিটেড হয়েছে, কিন্তু কিছু মানুষের যে সাফারিং সেটাকে যেহেতু প্রপারলি অ্যাড্রেস করা হয় নাই, সেই জন্য সেই এলাকার সঙ্গে বাকি মানুষের যে একটা দূরত্ব, দেখো আর্থসামাজিক কারণে যে সামাজিক দূরত্ব তৈরি হয়েছে, that lasted for quite long. So this happens to be one of the projects where we actually took lessons how the development projects should consider the socio-economic aspects. After this big lesson we learned, Jamuna Bridge, multi-purpose bridge, happens to be a project where we took extreme care about this land reclamation or rehabilitation, অর্থাৎ এইখান থেকে যেসব মানুষ অন্যদিকে চলে গেছে বা অন্যদিকে নিয়ে যেতে হয়েছে, সেই সব মানুষের অন্য জায়গায় চলে যাওয়ার জন্য যেসব প্রতিবন্ধকতা তারা ফেস করেছে, সেগুলোর প্রপার টেক কেয়ার করা, তাদের জমি যেটা একটা বড় প্রজেক্টের কারণে সরকার অধিগ্রহণ করেছে, ঠিক আছে, আহ সেইটার প্রপার কম্পেনসেশন দেয়া, এবং তারা যে নতুন জায়গায় যাচ্ছে সেখানে তো আগে মানুষ বসবাস করত, এবং এই মানুষগুলো ওখানে নতুন করে যাওয়াতে সেখানে যে ডেফিনেটলি রিসোর্সের একটা কম্পিটিশন তৈরি হয়েছে, লাইক ওখানে জমি যা ছিল তাই তো আছে, সেখানে নতুন যখন কয়েক হাজার পরিবার গেছে, তখন নিশ্চয়ই সেখানে যে বসতি বা বাসা বাড়ি বা জমি চাষাবাদ, এগুলোর একটা সংকট হয়েছে, তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে গেছে, সেখানে একটা কম্পিটিশন তৈরি হয়েছে। সো
আমরা যদি ধরি যে যারা গেছে তারা হলো মাইগ্রেটেড কমিউনিটি এবং যারা ওখানে ছিল তারা ছিল হোস্ট কমিউনিটি, তাহলে একটা হোস্ট কমিউনিটিতে একটা মাইগ্রেটিং কমিউনিটি যখন আসে তখন সেখানে অনেক নতুন নতুন আর্থসামাজিক অবস্থার সৃষ্টি হতে পারে। এই জায়গাগুলো যদি আমরা ঠিকভাবে অ্যাড্রেস না করি তাহলে হোস্ট এবং মাইগ্রেটিং কমিউনিটির মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হতেই পারে, যেটা হয়তো আমি যেখানে প্রজেক্ট করলাম সেখানে সমস্যা হলো না, অন্যখানে সমস্যা হলো যেখানে তারা মাইগ্রেট করেছে কিন্তু সমস্যা হলো। এবং এই সমস্যাটার মূল কারণ কিন্তু এই মাইগ্রেটিং কমিউনিটি না, এই মাইগ্রেটিং কমিউনিটি কিন্তু মাইগ্রেট করতে চায় নাই, তাদেরকে কিন্তু এখান থেকে অন্যখানে সরিয়ে দেওয়া হয়েছে। সো তাদেরকে কিন্তু প্রপার কম্পেনসেশন করতে হবে। কম্পেনসেশন যে শুধুমাত্র যে জমিটা নেওয়া হয়েছে সেইটার জন্য তাই কিন্তু না, তারা যে একখান থেকে অন্যখানে যে মাইগ্রেট করছে তার যে চ্যালেঞ্জ আছে। দেখো যেখানে গেছে সেখানে হয়তো জমির দাম বেড়ে গেছে, বাড়ি ভাড়া বেড়ে গেছে, কারণ সেখানে যা বাড়িঘর ছিল হঠাৎ করে এতগুলো মানুষ ওখানে আসলে নিশ্চয়ই আহ প্রয়োজনীয় বাড়ি সেখানে নাই বা ছিল না, সুতরাং সে ভাড়া বাড়তেই পারে। সেখানে জিনিসপত্রের যে দাম ছিল সেটা বাড়তেই পারে, কারণ ডিমান্ড সাপ্লাইয়ের ইকুয়েশনে সাপ্লাই যা ছিল তাই ছিল কিন্তু ডিমান্ড বেড়ে গেছে, সুতরাং সেখানে জিনিসপত্রের দাম বাড়তে পারে। স্কুল যে কয়টা ছিল তা এখনো তাই আছে, কিন্তু হঠাৎ করে নতুন ছাত্র আসাতে নতুন ক্লাসে ছাত্র ভর্তি করতে কম্পিটিশন বাড়বে এবং ডেফিনেটলি বাজারে জিনিসপত্রের দাম বাড়বে, স্কুল উইল ফেস ডিফিকাল্টি টু অ্যাকোমোডেট নিউ পিপল অ্যান্ড সো মেনি আদার থিংস। যে আবাদি জমি যদি এখানে কৃষক থাকে বা জেলে থাকে যারা আবাদ করে বা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, তারা জেলেরা আদৌ মাছ ধরতে পারবে কিনা, যারা যমুনা নদীতে মাছ ধরতো বা পদ্মা নদীতে মাছ ধরতো তারা আদৌ সেখানে আর মাছ ধরতে পারবে কিনা। না যদি মাছ ধরতে পারে তাহলে তাদেরকে অকুপেশনাল মাইগ্রেশন করতে হবে, যারা মাছ তাদের হয়তো এখন চাষাবাদ করতে হবে, বা যদি চাষাবাদ করতে তারা যদি এখন আদৌ কোনো আবাদি জমি না থাকে তাহলে তাদের হয়তো অন্য কোনো একটা পন্থায় জীবিকা নির্বাহ করতে হবে। তাহলে তুমি দেখো যে আউট অফ দিস মাইগ্রেশন দেয়ার আর সো মেনি নিউ চ্যালেঞ্জেস। এই সব কিছু মাথায় রেখে তাদের যে ভূমি অধিগ্রহণ করা হলো সেটাকে কারণ হিসেবে দেখি এবং তারা যে মাইগ্রেট করছে এই জন্য তাদেরকে কম্পেনসেট করা হয়। তাহলে এটাও কিন্তু একটা পার্ট যে হাউ উই টেক কেয়ার অফ সোশিও ইকোনমিক্স। এবং দিস ইজ an example we can set in the context of Bangladesh with respect to development project, কারণ এই কোর্সটার নামই হচ্ছে সোশিও ইকোনমিক আসপেক্টস অফ ডেভেলপমেন্ট প্রজেক্ট। সো বিভিন্ন সামাজিক কারণেও কিন্তু সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট আসে, কিন্তু এই কোর্সে আমরা আমাদের যে বাউন্ডারি আর আমাদের যে টার্মস অফ রেফারেন্স যেখানে আমরা কি পড়াবো, আমরা পড়াবো সেই সোশিও ইকোনমিক আসপেক্ট যেগুলো ডেভেলপমেন্ট প্রজেক্টের সঙ্গে কানেক্টেড। এবং এই জন্যই আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ এটা পড়াবো বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদেরকে এটা জানাবো, কারণ উই আর ভেরি মাচ অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটা আমি প্রথমেই বলেছি লেকচারের শুরুতে। যেহেতু উই আর মোর ইনটু দ্য টেকনিক্যালিটিস, আমরা জানি যে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা স্ট্রাকচার, ওয়াটার, জিওটেকনিক্যাল, ট্রান্সপোর্ট এবং এনভায়রনমেন্ট এই চারটা বিষয়ে আমাদের দক্ষতা আছে বা টেকনিক্যাল জ্ঞান আছে, কিন্তু আমরা যে প্রজেক্ট করছি সেই প্রজেক্টের সঙ্গেই যে সোশিও ইকোনমিক ইস্যুস গুলো আছে এটা যদি আমরা না বুঝি বা আমরা না জানি বা আমরা ইগনোর করি তাহলে আমাদের তৈরি করা প্রজেক্ট যেটা সমাজের কাজে আসবে সেটা কিন্তু প্রপারলি আসবে না। আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমি আমার টেকনিক্যাল নলেজ অ্যাপ্লাই করে আমি এমন ব্রিজ ডিজাইন করলাম যেটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি জায়গা নিয়ে তৈরি হলো, তাহলে একদিকে খরচ যেমন বেশি হবে উইচ ইজ দ্য ইকোনমিক পার্ট, এবং এই সে অ্যাপ্রোচ রোড বা এই এক্সেস জায়গা আমি যদি আশেপাশের জায়গা থেকে নিয়ে নিই তাহলে যেই যত সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হতো তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমি যদি এই মেটেরিয়াল, হিউম্যান এবং মেশিন এই রিসোর্স গুলো রাখার জন্য প্রয়োজনের চেয়ে অনেক বেশি জায়গা নেই, তাহলে দেখো সেটাও কিন্তু আশেপাশের মানুষের ক্ষতি হবে, আমি এবং প্রজেক্টের কস্ট বেড়ে যাবে। সো সাফারার কিন্তু শুধু যে আশেপাশের মানুষ তা না, প্রজেক্টও সাফারার। প্রজেক্ট কে করে? প্রজেক্ট করে সরকার। তাহলে সরকার তার টাকা দিয়ে প্রজেক্ট করে, টাকা কোত্থেকে আসে? সরকার মানুষের থেকে ট্যাক্স নেয়, সেই ট্যাক্সের টাকা। তার মানে আলটিমেটলি
আমার ইনকনসিডারেট ডিজাইনের কারণে বা আমার ইনকনসিডারেশনের কারণে যদি প্রজেক্টের কস্ট বাড়ে বা আশেপাশের এলাকার অনেক বেশি ভূমি অধিগ্রহণ করতে হয়, তাহলে সব দিক থেকে, সব আর্থসামাজিক দিক থেকেই এই প্রজেক্টটা ইনফেরিয়ার প্রজেক্ট। আমি যদি ধরি যে প্রজেক্টের থেকে আমি একটা বেনিফিট পাবো, সেটাকে যদি আমি ধরি বি, তাহলে প্রজেক্ট করতে গেলে কিছু কস্ট আছে, সেটা হলো সি। তাহলে আমার এই বি ডিভাইডেড বাই সি যত বেশি হবে, আমার তত বেশি বেনিফিট কম্পেয়ার টু কস্ট। কিন্তু আমি যদি আমার অবিবেচক ডিজাইনের কারণে বা অবিবেচনার কারণে কস্টের পার্টটা বাড়িয়ে দিই, তাহলে দেখো বি বাই সি বেশি রাখতে হলে আমার বেনিফিট অনেক বেশি আসতে হবে। তা যদি না আসে, তাহলে প্রজেক্টটা নন ভায়াবল হবে। অথচ এই প্রজেক্টটা ভায়াবল হতো যদি আমি প্রপারলি ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতাম। সো দেখো, এই পয়েন্ট অফ ভিউ থেকেও আমাদের কিন্তু সোশিও ইকোনমিক ইস্যুগুলো জানা অত্যন্ত জরুরি। অতীতে এই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করতে যে বিভিন্ন সময় প্র্যাকটিসিং ইঞ্জিনিয়াররা যারা প্রজেক্ট ডিজাইন করেন, কনস্ট্রাকশন ফেজে থাকেন, আহ এগুলো নিয়ে ডিল করেন, তারা সবাই ফিল করেছেন যে আমাদের দেশে, যেহেতু আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, আমাদের প্রচুর ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, এবং এই ডেভেলপমেন্ট প্রজেক্টের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে, যা তোমরা নিজেই দেখছো এবং আরো হবে। কারণ এটা হলো একটা উন্নয়নশীল দেশের উন্নয়নের ধারা, এইখানে ইনফ্রাস্ট্রাকচার হবেই। জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে একটা ডিস্ট্রয়েড, একটা ডেভাস্টেটেড দেশ, তারা আজকে এখানে এসেছে কিভাবে। ইউ হ্যাভ টু সি দ্য সাকসেস স্টোরিজ অফ দোজ কান্ট্রিজ। তারা সবচেয়ে প্রথম যেটা করেছে, তাদের ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার গুলো ডেভেলপ করেছে। এবং টকিং অ্যাবাউট ইনফ্রাস্ট্রাকচার, জাপান সবচেয়ে প্রথমে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে সেটা হলো রেল নেটওয়ার্ক। এবং জাপানের রেল নেটওয়ার্ক থ্রু আউট দ্য হোল কান্ট্রি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড। সো দ্যাট ইজ হাউ দে এনশিওর their development. First হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্কটাকে এস্টাবলিশ করা ইন আ রিজনেবল ওয়ে। তাহলে আমাদের এখানেও আমাদেরকে সেটা করতে হবে, এবং উই মাস্ট টেক কেয়ার অফ দ্য সোশিও ইকোনমি। সো আমরা এই কারণে যেটা দেখা গেল যে সোশিও ইকোনমিক্স শুড বি টট টু স্টুডেন্টস। এখন সোশিওলজি একটা সাবজেক্ট আছে, ইকোনমিক্স একটা সাবজেক্ট আছে। এই দুটা সাবজেক্ট বাদ দিয়ে সোশিও ইকোনমিক আসপেক্টস কেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ আসলো? আচ্ছা, বাই দা বাই, আমি একটা ছোট্ট কথা বলি। তোমরা প্রত্যেকে তোমাদের রোল নাম্বার দিয়ে তোমরা ঢুকেছো। সো প্লিজ, তোমরা তোমাদের নাম এবং রোল নাম্বার চ্যাট বক্সে দাও। দিস উইল বি কনসিডার্ড অ্যাজ ইউর অ্যাটেন্ডেন্স। আই রিপিট, প্রথমে রোল নাম্বার এবং পরে নাম, রোল নাম্বার এবং পরের নাম চ্যাট বক্সে লেখো। দিস উইল বি টেকেন অ্যাজ your attendance for this class. Anyway, coming back to the lecture. সোশিওলজি এবং ইকোনমিক্স যেটা সাবজেক্ট আছে, তাহলে কেন সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদেরকে এটা পড়ানো হচ্ছে? এটা এই জন্য পড়ানো হচ্ছে কারণ অফকোর্স সোশিওলজি স্টুডেন্ট সোশিওলজি জানে, এবং তারাও জানে যে ডেভেলপমেন্ট প্রজেক্টের ইম্প্যাক্ট কি অন সোসাইটি। ইকোনমিক্স এর স্টুডেন্টও জানে যে what are the impacts of development projects on economy. কিন্তু none of these two groups are engaged into the real design, construction and operation of this development project. Here is the catch. অর্থাৎ আমি যেই ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করব, সেটা তো ডিজাইন করব সিভিল ইঞ্জিনিয়ার। সো ইফ সিভিল ইঞ্জিনিয়ার যেই ব্রেইন দিয়ে এটা ডিজাইন করবে, সে যদি সোশ্যাল আর ইকোনমিক্স পার্ট না জানে, তাহলে দ্যাট পার্ট ক্যান নেভার বি রিফ্লেক্টেড ইন দ্য ডিজাইন or in the construction phase, in the planning phase or in the operation phase. There is the secret. কারণ আমি তোমাদের একটু আগেই বলেছি, একটা ব্রিজ প্রজেক্ট করতে গেলেও বা যে কোনো রাস্তা করতে গেলেও ভূমি অধিগ্রহণ একটা বিরাট পার্ট। এবং এখানে মানুষের কি পরিমাণ সাফারিংস হয়, হয় কিনা,
মানুষ যারা এখানে জমি, যাদের জমি অধিগ্রহণ করা হয়, তারা কি এখানে জমি দিতে চায় কি চায় না, তারা এবং মানুষের সামাজিক প্রেক্ষাপটটা কি, তারা তাদের পূর্বপুরুষের জমি দিয়ে তারা এই টাকাটা কি হ্যাপিলি নেয়, নাকি তারা কোনোভাবেই এই জমিটা দিতে চায় না। মানুষের আহ সোশ্যাল নর্ম গুলো কি, এগুলো কিন্তু অত্যন্ত জরুরি। আমি এতক্ষণ তোমাদেরকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো কিন্তু we wanted, or the ultimate plan was to delegate to civil engineers, because you will be practicing as civil engineer and it is you who should know this, because you will be engaged into the planning, design, construction and operation of the project. সো এই একটা সে ব্রিজ প্রজেক্ট করতে দেখো, প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন করতে, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য ব্রিজ, if it is a very big bridge it may take even 5 to 7 or 10 years even. তাহলে এই যে কনস্ট্রাকশন ফেজ, এটাও তো ছোট না, 10 বছর তো ছোট না, এটার প্ল্যানিং ফেজ হয়তো 3 বছর বা 4 বছর, বা ডিজাইন ফেজ, আর অপারেশন ফেজ মেবি 50 ইয়ার্স। তাহলে দেখো একটা ডিজাইন, একটা প্ল্যানিং ফেজ থেকে কনস্ট্রাকশন হয়ে অপারেশন হয়ে একটা এরকম ব্রিজ প্রজেক্ট 70-80 বছর, which is the lifetime of a human being. এই 70-80 বছর ধরে কিছু মানুষ এর সাফারিংস হবে, সেটা আমরা অবশ্যই মিনিমাইজ করতে চাই, এবং সেটা আমরা সবচেয়ে এফেক্টিভলি করতে পারি if the person engaged in design, construction and operation knows that. সেই কারণেই this knowledge is transferred to civil engineers instead of sociologists or economists. I hope you could understand. আমরা আর একটা ছোট এক্সাম্পল দিই। আমাদের এই যে পানিতে আর্সেনিক, তোমরা সবাই জানো যে বাংলাদেশে একটা বিস্তীর্ণ এলাকায় শ্যালো অ্যাকুইফারে আর্সেনিক পাওয়া যায় গ্রাউন্ড ওয়াটারে। দেন আমরা এই গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করে আমরা কিভাবে ইউজ করব, দ্যাট বিকেম আ ভেরি বিগ ইস্যু। এনিওয়ে, উই ডিসকভার্ড different types of filters, we discovered different types of options to mitigate the problem. আমরা এই ফিল্টার করেছি, ওই ফিল্টার করেছি, কোথাও রেইন ওয়াটার হারভেস্টিং করেছি, কোনোখানে এই হারভেস্টেড রেইন ওয়াটার আমরা ইউজ করেছি, কোথাও জীবাণুযুক্ত পানি আমরা সোলার ডিসইনফেকশন করেছি, অ্যান্ড সো অন, অনেকভাবে অনেক কিছু করেছি। এই যে ওয়াটার ইউজের যে টেকনোলজি, এই যতগুলো আমরা বললাম, এগুলো আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন থেকে আমরা করেছি বা করার চেষ্টা করেছি। কিন্তু এখানে একটা বিরাট আর্থসামাজিক দিক আছে। আমি কার জন্য এই প্রজেক্ট করছি, তার সক্ষমতা কতটুকু, তার জীবনের প্রয়োজনীয়তা কি, তার লাইফের প্রায়োরিটি কি। আমরা সবাই জানি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, 5টা হচ্ছে বেসিক প্রায়োরিটি। সেই বেসিক প্রায়োরিটি মিট করার জন্য তাদের সক্ষমতা কতটুকু আছে। তোমরা হয়তো ভাবছো যে আমার কেন জানা দরকার। এটা অবশ্যই জানা দরকার, কারণ আমি ইঞ্জিনিয়ার, আমি ফিল্টার ডেভেলপ করছি, আমি রেইন ওয়াটার হারভেস্টিং বলছি, আমি সোলার ডিসালাইনেশন বলছি, এইটা ওইটা বলছি, আমি টেকনোলজি বলে যাচ্ছি একটার পর একটা। টেকনোলজিতে একটা কস্ট আছে, সেই কস্ট সে কি বিয়ার করতে পারবে? আমি যে ফিল্টারের কথা বলছি, সেই ফিল্টার যে 10 লিটার পানি ফিল্টার করার পরেই চেঞ্জ করতে হবে, সেটা কি আমি জাজ করেছি? আমি তো শুধু পানি ফিল্টার দিয়ে পাস করে 99% সাকসেস অ্যাচিভ করেছি, এটা দেখে আমি সাজেস্ট করে দিলাম যে এই ফিল্টারটা এর জন্য খুব ভালো হবে। কেন? কারণ আমি দেখেছি যে এখানে 99% সে টার্বিডিটি এলিমিনেটেড হয়, সে 1% থাকে, যে 1% ইজ বিলো দ্য অ্যালাউয়েবল লিমিট। সো এই পানি আমি প্রেসক্রাইব করে দিলাম, এটা ইউজ করা যাবে এবং এটাই আমরা এখন থেকে ইউজ করব। কিন্তু আমি এটা দেখেছি যে এই ফিল্টারটার দাম $100, এবং সেই ফিল্টারটা প্রতি 10 লিটার বা 15 লিটার পানি পরিশোধনের পরপর চেঞ্জ করতে হয়। যেই 15 লিটার পানি সে হয়তো একদিনে পরিশোধন করে, তার মানে আমি যেই ফিল্টারটা সাজেস্ট করেছি সেই ফিল্টারটা একদিন পরপর চেঞ্জ করতে হয়, যার দাম $100 সে
আমি একটা এক্সাজারেটেড এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, যেখানে ওই ফ্যামিলির মান্থলি ইনকামই হচ্ছে 10,000 টাকা। কি করে সে তার 5টা যে বেসিক নিড, সেটার বাইরে সে আর্সেনিক ফ্রি পানির জন্য এই $100 খরচ করবে 2 দিন পর পর? এটা তো অবাস্তব। তার মানে আমি ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে এরকম অবাস্তব প্রপোজিশন আমি করতে পারি না। আমি যেই সোসাইটিতে থাকি, আমি যার জন্য এটা ডিজাইন করছি, যে এইটার থেকে বেনিফিশিয়ারি, তার আর্থসামাজিক অবস্থা আমাকে জানতে হবে। আমি একটা বাড়ি ডিজাইন করলাম, আমি বললাম যে এটা এই এলাকার বসবাসযোগ্য বাড়ি, ঝড় বন্যা এগুলো থেকে তাকে সেফ রাখবে। সে আমি দক্ষিণাঞ্চলে একটা অঞ্চলের জন্য বাড়ি ডিজাইন করলাম, যেটা তাকে ঝড় থেকে সেফ রাখবে। কিন্তু এই বাড়ির যা খরচ, এটা ওই ফ্যামিলি 10 বছরেও সেই টাকা সে ইনকাম করে না। আমি এরকম ডিজাইন করলাম, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। This is not going to take place. No matter how good my design was, people cannot use my output. So ultimately, the society, which is our target, তাদের আর্থসামাজিক অবস্থা আমাকে জানতে হবে, এই এই আঙ্গিকেও, এই প্রেক্ষাপটেও। সো এটা ইকোনমিক্স এর স্টুডেন্ট আর সোশিওলজি স্টুডেন্ট তো এটা জানলে হি ক্যানট ডিজাইন দ্য ফিল্টার। সো ফিল্টারটা যাকে ডিজাইন করতে হবে তাকেই জানতে হবে হোয়াট আর উই ডিজাইনিং ফর হু, তার সক্ষমতা কি, সে কি পারে এবং কি পারে না, কোনটা তার সীমার মধ্যে এবং কোনটা তার সীমার বাইরে, কোনটা তার সীমার সামান্য বাইরে এবং কোনটা তার সীমার থেকে অনেক দূরে। এই সমস্ত জিনিস জেনে আমাদেরকে ডেভেলপমেন্ট ডিজাইন করতে হবে। এবং এই ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিজাইন করা, যেখানে আর্থসামাজিক জিনিসগুলো আমরা জানবো বা জানি, সেই জানানোটাই হচ্ছে এই কোর্সের উদ্দেশ্য। সো আমরা এখানে 3জন যে টিচার আছি, আমরা ডিফারেন্ট আসপেক্টস অফ সোশিও ইকোনমিক্স আমরা ডিল করবো, এবং উইচ আর রিলেটেড টু দ্য ডেভেলপমেন্ট প্রজেক্ট দ্যাট উইল বি আওয়ার টার্গেট। এবং আমি তোমাদেরকে এই পর্যন্ত শুধুমাত্র একাডেমিক পার্টটা বলেছি। তোমরা যেহেতু এই কোর্সটা অ্যাটেন্ড করছো, তোমরা নিশ্চয়ই ইন্টারেস্টেড টু নো যে প্র্যাকটিক্যাল ফিল্ডে আসলে কতটুকু এই কোর্সের প্রয়োজনীয়তা আছে। আমি তোমাদেরকে বলতে পারি, আমার দেখা at least 10 to 20% of professionals are engaged in these development projects. অনেক এনজিও আছে, অনেক ডোনার এজেন্সি আছে, তারাও কিন্তু ডেভেলপমেন্ট পার্টনার। ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, আইডিবি, এরকম অনেক, আইএমএফ, দেন আইএফসি, অনেক ডেভেলপমেন্ট পার্টনার আছে। সেই সব জায়গায় তারা কিন্তু সেই ধরনের সিভিল ইঞ্জিনিয়ার খোঁজে যারা এই সোশিও ইকোনমিক্স জানে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে দিই, তোমরা হয়তো ইআইএ নাম শুনে থাকতে পারো, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যেটা আগে নাম ছিল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এটা এখন মডিফাই করে এটার নাম হয়েছে ইএসআইএ, এনভায়রনমেন্টাল সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। তার মানে শুধু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ইজ নট এনাফ for society to accept our development. We need environmental and social impact. এবং তোমরা যদি না জেনে থাকো, তোমরা জেনে রাখো যে এই ইএসআই এর রিপোর্টে সোশ্যাল পার্ট হ্যাজ টু বি দেয়ার, উইদাউট উইচ এই প্রজেক্টের যে টাকা, সেই টাকা ছাড়ই হবে না। এটা সব পর্যায়ে, ডোনার যখন সরকারকে দেয় তখনও ছাড় হবে না, সরকার যখন তার সংস্থাকে দেয়, বিভিন্ন অফিসকে দেয়, এজেন্সিকে দেয় প্রজেক্ট করার জন্য, তখনও ছাড় হবে না। সো কোনো ক্ষেত্রেই তুমি এই ইএসআই এ রিপোর্ট না করে, এটা ক্লিয়ার না করে, তুমি প্রজেক্টের টাকাই ছাড় পাবে না। সো তুমি যতই ডিজাইন করো, সেই প্রজেক্ট মাঠে গড়াবে না যতক্ষণ পর্যন্ত ইএসআই এর রিপোর্ট অ্যাকসেপ্টেড না হচ্ছে। এবং বাংলাদেশে যে এজেন্সি আছে, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, তারা এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স দেয়। আমরা যদিও ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বলছি এবং ক্লিয়ারেন্সটাকে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স বলছি,
কিন্তু এই ক্লিয়ারেন্সের একটা বিরাট পার্ট হচ্ছে সোশ্যাল পার্ট। So even engineers for getting their environmental clearance, we need to discuss the social part and how you as an engineer facilitate development of ESIA report unless you know the S part or the E part. I mean, this is economics here. তো আমরা আমি এই মুহূর্তে সেন্টার ফর এনভায়রনমেন্টাল রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট CERM এই সেন্টারের দায়িত্বে আছি। আই এম ভেরি হ্যাপি টু টেল ইউ দ্যাট যে এই সেন্টার থেকে এই মুহূর্তে আমরা বাংলাদেশের সারা বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি অফিসে থাকা সেই সব প্রফেশনাল যারা এই ESIA রিপোর্ট তৈরির সঙ্গে কানেক্টেড, যাদের সাকসেসফুল রিপোর্ট তৈরি তাড়াতাড়ি ফান্ড ছাড়ার জন্য এবং তাড়াতাড়ি প্রজেক্ট শুরু করার জন্য ইনস্ট্রুমেন্টাল, তাদেরকে আমরা ট্রেন আপ করছি যেন তারা সঠিকভাবে দ্রুত সময়ে এই রিপোর্ট তৈরি করতে পারে এবং দ্রুত রিপোর্ট তৈরি করার মাধ্যমে তারা যেন এই প্রজেক্টকে অ্যাক্সেলারেট করতে হেল্প করতে পারে। So you understand, Bangladesh's context, this is so important. So even we being civil engineers, we are trying to train our professionals who mostly come from engineering background in this environmental social arena, এবং there is a huge demand of these capacity development or training courses, এবং we are conducting this. So from that viewpoint, I can tell you this course has huge impact in your professional life. তোমরা যখন professional life এ ঢুকবে তখন তোমরা দেখবে people don't ask you যে কোন ডিগ্রি অফ ডিফিকাল্টির পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুমি সলভ করতে পারো। They ask you what practical knowledge you have. So একটা হচ্ছে একাডেমিক স্ট্রেংথেনিং যেটা আমরা ইউনিভার্সিটি থেকে করি, we want to make you very robust technically, technologically, so that any challenge is no challenge technically for you. At the same time, we want to develop you from the background of knowledge যেটা তোমার রিয়েল লাইফে কাজে লাগবে, যেটা তুমি হয়তো ভাবছো যে আমার কি কাজে লাগবে, কিন্তু out of practice, out of history and tradition of engineering practice আমরা দেখেছি যেটা কাজে লাগবে, এবং the moment you enter the professional world you see that this knowledge is perhaps more applicable or more into application. আমরা তো এটা একটা কোর্স মাত্র 3 ক্রেডিট পড়ছি আউট অফ সে 161 or 162, তার মানে এটা অলমোস্ট 1/50th, বাট এই 1/50th of your credit that you learned here is so frequently being used by you in the professional life. You will appreciate knowledge of this course was really useful for you to practice. With all these notes, I want to finish today's lecture. আমি তোমাদের এই হ্যান্ডআউট গুলো তোমাদেরকে টিমসে, মাইক্রোসফট টিমসে দিয়ে দিব। I believe all students registered for this course are already included in no online into this Microsoft Teams. যদি কেউ না হয়ে থাকো included, please let me or one of the teachers know. We will include you. So তোমাদেরকে কিছু বলার আছে? Now তোমরা কি সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো চ্যাট বক্সে? I hope তোমরা দিয়েছো। তোমাদের কিছু বলার আছে? যদি না থাকে তাহলে we can conclude this class. তোমাদেরকে ধন্যবাদ অনলাইনে ক্লাসটা জয়েন করার জন্য। তোমরা ভালো থাকো। আবার নেক্সট উইকে ইনশাআল্লাহ এই ক্লাসে যোগাযোগ হবে।